তৎকালীন যারা ছিল, যে যারা বয়স্ক এরকম না, এখন ইদানিং খুব যুবক শ্রেণী চলে আসছে কৃষিতে, আর সফলতাও আসতেছে। কিছু সফলতার কথা আপনাদের সাথে আমরা শেয়ার করবো। প্রথমে আমি আপনাদের সবাইকে আমার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সবাইকে স্বাগত। আমি আসলে কথা বলবো তিনটি সেক্টর নিয়ে। একটি হচ্ছে ছাদ বাগান, যেখানে হাত তুলেছেন। আমার আজকের এই ক্লাসটা কিন্তু আপনাদের অনেক কাছে ভালো লাগবে, যেখানে ছাদ বাগান করেন অথবা যেখানে পারিবারিক পুষ্টি বাগান করেন, আমাদের কাছে আশা করি ভালো লাগবে। আর যেখানে ভালো লাগবে না, ভালো লাগার ব্যবস্থা করার চেষ্টা করবো। ঠিক আছে? সবাইকে ট্রেনিং যারা, সবাইকে স্টুডেন্ট। আচ্ছা, ট্রেনিং যারা কোন কোন উপজেলা আছেন? পরশুরাম, ফুলগাজী সদর। সদর কি আছে? কোন ইউনিয়ন? কোন ইউনিয়ন? ইউনিয়ন নাম্বার দলীয় ইউনিয়ন। ঠিক আছে। আর হ্যাঁ, নাম্বার বলতে হবে, নাম্বার মধ্যম গ্রামের ছাড়ি বলতে তাহলে ওই বিশেষ করে যদি কথা বললাম কেন, যদি পাঁচ গেছের কেউ হতো তাহলে তো আমাদের ছেলে করা ছিল। দলীয় তো কাজ করছিলাম, ওই যে আপনার এনএসডিতে এবং এই সময়তে কাজ করছিলাম। ঠিক আছে, যাই হোক আমরা টপিকে চলে আসি সরাসরি। আমি চাইছিলাম যে আসলে প্রজেক্টে দেখানোর জন্য, তারপর প্রজেক্টে যেহেতু নাই, আমরা পিছনে যেটা জানলা আসলে বন্ধ করে দেবো, দুজনে বন্ধ করে দেবো, দরজাটা বন্ধ করে দেবো। ঠিক আছে? একটু তো জোশাকার বাজার অল্প সময়ের মধ্যে শেষ করবে, আবার বিরক্ত লাগে। প্রশ্ন শেষে যত প্রশ্ন সম্পর্কে করতে হবে শেষে। এখন শুনে রাখেন কি বলে, শুনেন। পিছনে ছেলেরা আসছেন, আপনারা একটু খেয়াল করুন, দেখা যায়? হ্যাঁ, উপস্থাপনা আমি নিজেই প্রণবচন্দ্র মজুমদার, কোষাগারী কৃষি অফিসার, ফিনিশ সদর। প্রথমে স্বাগত জানাই। উপস্থাপনার মধ্যে একটা জিনিস খেয়াল করেন, যেটা ছাদ বাগান করেন, বয়স বেশি না, 19 বছর বয়স। ঠিক আছে? উনি কিন্তু কৃষি উদ্যোক্তা। আমরা আগামী বছর তাকে কিন্তু আমরা জাতীয় পুরস্কারের জন্য আমরা কিন্তু ফিনিশ সদর থেকে পাঠাচ্ছি। ঠিক আছে? সে কৃষি উদ্যোক্তা। এখানে দেখেন এই ক্যাকটাস প্রজাতি একটা গাছ 18,000 টাকা 20,000 টাকাও আছে। চিন্তা করা যায়? সে নিজে উৎপাদন করছে এবং এটা বাজারজাত করছে কমপ্লিটলি। ওই যে শরীফ ভাই যেটা বললো, কৃষিটাকে আধুনিকায়ন প্লাস হচ্ছে অনলাইনে কীভাবে আপনি সেবা পাবেন, সাথে সাথে কীভাবে আপনার এই কৃষি পণ্যগুলো বাজারজাত করবেন, সে কিন্তু যা করছে সব অনলাইনে করছে। ঠিক আছে? আচ্ছা, ছাদ কৃষি কি? যারা লিখতে পারেন একটু লিখবেন, তাহলে লেখা এবং দেখা দুটোর মধ্যে কিন্তু মোটামুটি 80% কি থাকে মনে পড়বে আর কি। আর সেই ক্লাস থেকে চলে গেলেন, কিন্তু যখন ওই পরে চিন্তা করবেন 5 দিন পরে আমার মাথায় আসবে না যে কী শিখছেন। ঠিক আছে? আর আপনাদের জ্ঞাতার্থে বলি, সেটা হচ্ছে আমি আপনাদের এখান থেকে সম্ভবত 5 জনকে নির্বাচিত করবে, 3 জনকে নির্বাচিত করবে। তার মধ্যে আজকে ক্লাসের মনোযোগী প্রশ্ন এবং আমারও থিম থাকবে যে কে ভালো করছে, এটার উপর ছোট্ট একটা পুরস্কার আমার পক্ষ থেকে আছে, শরীফ ভাই আপনাদেরকে দিবে। তো ছাদ কৃষি কি? ঠিক আছে, সংক্ষেপে আমরা বুঝবো 3টি কথা। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ডাস্টারটা কি আছে? আচ্ছা, আমি একটু লিখে দিই। পরিকল্পিত ভাবে, একটি শব্দ দেখেন কি বললাম? পরিকল্পিত। পরিকল্পিত হচ্ছে, পরিকল্পনা হচ্ছে কি? কোনো একটি কাজের অর্ধেক শেষ করে ফেলা। কোনো একটি কাজের একটি শেষ কি করলাম, অর্ধেক কাজ শেষ করে ফেলা। যেমন ধরেন আপনারা যেহেতু স্টুডেন্ট, আপনারা কি করেন? পরীক্ষা দিবেন। তাহলে পরীক্ষা দেওয়ার আগে চিন্তা করেন আগামী গত 10 বছরের প্রশ্নগুলো আমি দেখবো।
পরিকল্পনা করে ফেলছেন আগামী 10 বছর আমি দেখবো ওইখান থেকে কী ধরনের প্রশ্ন আসবে একটা ধারণা পেয়ে যাবেন। এই যে একটা পরিকল্পনা করছেন, আবার প্রথমতা দ্বিতীয়তা তৃতীয়তা পড়লে একটি প্রশ্ন কমন পড়বে, ঠিক আছে? এটাকে একটা পরিকল্পনা। তাহলে আমার সাবধান করতে হবে, কি থাকতে হবে? পরিকল্পনা থাকতে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কৃত্রিম বাগান। দেখেন, তার মানে কি প্রাকৃতিক বলেও শব্দ আছে? এখানে কি প্রাকৃতিক বলে শব্দ আছে? কৃত্রিম বিপরীতে কি হতে পারে? প্রাকৃতিক। আচ্ছা, যেমন প্রকৃতিতে যেটা হয়েছে সেটা প্রকৃতিভাবে হয়েছে, কিন্তু ছাদ বাগান প্রকৃতিভাবে কখনো হয় না। ছাদ বাগান হইতে হয় কিভাবে? কৃত্রিমভাবে। অর্থাৎ আপনি আপনার প্রয়োজনে সেখানে একটি বাগান তৈরি করবেন। তাহলে পরিকল্পিতভাবে কৃত্রিম বাগান, তাই হচ্ছে কি ছাদ বাগান। পরিকল্পিতভাবে তাই হচ্ছে ছাদ বাগান। আচ্ছা, এবার আমি ডিটেইলসে আসি। ছাদ বাগান কি রাখবে? ছাদে পরিকল্পিত বাগান করে ছাদের স্থায়িত্ব বৃদ্ধি করা। হোয়াট ইজ দিস? ছাদে কি স্থায়িত্ব বৃদ্ধি পায়? শরীফ ভাই আমাকে এখন বলবো যে ছাদের স্থায়িত্ব বৃদ্ধি পায় না, স্বাস্থ্য ক্ষতি হতে পারে, প্রশ্ন আসতে পারে না? কিন্তু না, যদি পরিকল্পিতভাবে করেন ছাদের কি হবে? অপরিকল্পিতভাবে করলে আপনার ছাদের ক্ষতি হবে। অপরিকল্পিত করলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। আচ্ছা, এখন দেখেন আমি বললাম স্থায়িত্ব বৃদ্ধি করা। স্থায়িত্বটা বৃদ্ধি করবো কিভাবে? যেমন দেখেন, সরাসরি সূর্যের আলোটা যদি ছাদে পড়ে দীর্ঘদিন পড়ার কারণে, আবার সরাসরি বৃষ্টি যদি ছাদে পড়ে দীর্ঘদিন পড়ার কারণে একটা না একটা সময় ছাদ কিন্তু ড্যামেজ হয়। দেখেন, আপনি খেয়াল করেন, আমাদের বিল্ডিংটা তৈরি করলে পুরো একটা বিল্ডিং মনে করে দেখেন, আমাদের ভেনি কলেজ মনে করে দেখেন, প্রথমে কোন জায়গা থেকে সুরকিগুলো ভেঙে ভেঙে পড়তেছে? ছাদ থেকে, ছাদের নিচের অংশ থেকে। কেন? সাইডের যে ওয়াল থেকে পড়তে পারে না? ওই যে বললাম, যেটা বললাম, দীর্ঘদিন বৃষ্টি এবং দীর্ঘদিন রোদের কারণে সেখানে একটা বিক্রিয়া তৈরি হয়। ওই বিক্রিয়ার কারণে কি হয়? আস্তে আস্তে ছাদটা ড্যামেজ হয়। আর পরিকল্পিত যদি বাগান করতে পারি, ছাদ বাগান করতে পারি, আমাদের স্থায়িত্বটা বৃদ্ধি পাবে। আমি পরবর্তীতে আসবো কিভাবে আপনারা করবেন না করবেন, আসবো। ছাদের পরিবেশ ঠিক রেখে ছাদের থেকে বাড়তি আয় করা। বাড়তি একটা আয় করব। কি করব? দেখতে পারেন, বাড়তি একটা আয় করব। ছাদ থেকে আয় করা যায়? যায়। ছাদ থেকে কি করা যায়? আয় করা যায়। আচ্ছা, এই আয়টা ধরেন আপনি, আপনার নামটা জানি কি? নূর মোহাম্মদ। বসেন। নূর মোহাম্মদ চিন্তা করলো যে উনি ওনার পরিবারে একটি ছাদ বাগান করবে। ছাদ বাগান করার পরে সেখানে সে প্রতিদিন কিন্তু তার পরিবারের যে পুষ্টি চাহিদা পূরণ করার জন্য যে সবজিটা প্রয়োজন সেখান থেকে তিনি কালেকশন করবে। কালেকশন করে উনি চিন্তা করলো এইটা কি করবো, আমি বিক্রি করবো। যেমন আমার একটা লাউ মাছ আছে, একটু পরে আপনারা দেখবেন, সেখানে 10টি লাউ ধরেছে, পরিবারের চাহিদা পূরণের জন্য ধরো কটি? একটি। বাকি 9টা তিনি কি করবে? বিক্রি করবে। বিক্রি করলে আয় হবে না? মানে ছাদ বাগান করে কি আয় করা সম্ভব? সম্ভব। আচ্ছা, জৈব বৈচিত্র্য ঠিক রাখা। জৈব বৈচিত্র্যটা কি? খাদ্য শৃঙ্খল নাম শুনেছেন কেউ? শুনেছেন? আচ্ছা, আমি আপনাকে খাবো, আমাকে আরেকজন খাবে, সোজা কথা হচ্ছে তাই খাদ্য শৃঙ্খল। আচ্ছা, এই ছাদের বাগানের খাদ্য শৃঙ্খলটা কি বা জৈব বৈচিত্র্যটা কি? যেমন বিকেলবেলা ছাদে যখন উঠবেন দেখবেন কিছু পাখি আপনার ওই বাগানে কিচিরমিচির করছে, বলে না? ওইখান থেকে কিছু পরিবার ফল আপনিও খেলেন, পাখিও খেলেন। সবজি আপনি খাবেন তা না, প্রাকৃতিক নিয়মেই পাখি খাবেই, আপনি তো সারাদিন সাথে থাকবেন না। আচ্ছা, পাখি যখন খেলো, ওই পাখি এখান থেকে শুধু ফল খেলো তাই না, পোকামাকড় খেলো। কি খেলো? পোকামাকড় খেলো। দেখেন তাহলে এই যে আমাদের প্রকৃতি থেকে পোকামাকড়গুলো কি হচ্ছে? খারাপ যেটা ক্ষতিকর পোকামাকড় নষ্ট হচ্ছে, খাচ্ছে কে? পাখি। তাহলে জৈব বৈচিত্র্য কি ঠিক হলো না? আচ্ছা, তারপর আসেন গাছের সাথে আত্মিক সম্পর্ক তৈরি করা। এখন যদি আপনি মনে করেন, যেমন পূর্বপুরুষ, যখন আমাদের পূর্বপুরুষ ছিল, অবশ্য আমাদের পক্ষে পরে এটা কিন্তু চেঞ্জ হয়েছে। এবং আমার আম্মাকে যখন বিয়ে দিয়েছিল, আমার বার কাছে জিজ্ঞাসা করছিল ওই বাড়িতে কটা চিন আছে, চিন নাকি? খড়ের গাদা। আচ্ছা, বলে কয় কানি জমি আছে, কয়টা গরু আছে, জিজ্ঞেস করতো এইটা। আমার মেয়েটাকে যে বিয়ে দেবো, মেয়েটা খেতে পারবে নাকি? আর এখন কি বলে, যে বাড়িতে চিন আছে ওই বাড়িতে বিয়ে দেওয়া যাবে না, কারণ কি আমার মেয়েটাই কষ্ট দিয়ে মারবে, ঠিক না? কিন্তু দেখেন এখন এটা কিন্তু চিন্তা অলরেডি হয়ে যাচ্ছে, এর মধ্যে কিন্তু কৃষি কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এখন আজকে থেকে 10 বছর পরে আমি লিখে দিলাম, আপনারা মনে রাখেন, যে ঘরটা বিল্ডিং আছে সাথে সাথে যেই ঘরের বিল্ডিংয়ের ছাদের উপর বাগান আছে,
কারণ যারা গাছ কি করে লালন পালন করে, গাছ রোপণ করে, তাদের মন মানসিকতা খুব ভালো। আজ থেকে 10 বছর পরে এটা চিন্তা করবো যে ওই ঘরটা বিল্ডিং আছে কিনা, ঘরের ছাদের উপরে একটা বাগান আছে কিনা। যারা গাছ লাগায় তাদের মন মানসিকতা ভালো। ওই যে বললাম আত্মীয় সম্পর্ক। ধরেন আপনাদের সবাই কারো তো বিবাহ হয় নাই, ধরেন আমি 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 বিয়ে করছি, আমার একটা সন্তান আছে, তাহলে আমার যে স্ত্রীর প্রতি আমার একটা সম্পর্ক ভালোবাসা থাকে না? আবার যখন একটা সন্তান হয়, সন্তানের প্রতি একটা ভালোবাসা তৈরি হয় না? এই যে আত্মার একটা সম্পর্ক তৈরি হয়, তেমনি গাছ, যিনারা গাছ ছাদ বাগান আছে, ওনারা যদি বাগানে একটি গাছ মারা যায়, ওনারা কিন্তু খুব কষ্ট পায় সন্তানের মধ্যে। কারণ হচ্ছে কি, ওই গাছের সাথে তার একটা সম্পর্ক, আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, বিনোদনের কেন্দ্রবিন্দু। আচ্ছা, এই ছবিটার মধ্যে আমি একটু আপনাদের নোট দেখাই। দেখেন, এই ভদ্র মহিলা ছাদ বাগান করছে, লাউ নিচে আছে কয়টা দেখা যায়? দেখা যাচ্ছে ওই লাইটের জন্য আর কি, 2টা আছে, লেখাটা কি দেখা যায়? আচ্ছা, ওই ভদ্র মহিলা লাউ কাটতেছে, 2টা নিচে আছে, একটা কাটতেছে। ঠিক আছে? ওই পরিবারের সদস্য হচ্ছে 6 জন। যেটা কাটতেছে ওই 3টার মধ্যে একটা উনি রান্না করবে, বাকি 2টা বিক্রি করবে। ওই যে বললাম একটু আগে যে আয় বৃদ্ধি পায়। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, বিনোদনের কেন্দ্রবিন্দু। এই বাচ্চাটা হচ্ছে আমার বাচ্চা, এই মেয়েটা আমার মেয়ে। ছাদ বাগানে উঠে দোলনা দেওয়া হয়েছে, তো দোলনা দুলতেছে, তাহলে কি হলো? বিনোদন হলো না? আমার যে বাগানে, যেখানে ছাদ বাগান আছে, সেখানে কি করে আপনার আশেপাশে যে ভদ্রলোকগুলো আছে, বলে চলো ওই ছাদ বাগানে একটু আড্ডা দেবো, ছবি তুলে আসি, একটু আড্ডা দিই, বিকালে সময়টা কাটাই। আর আপনারা যারা বান্ধবী আছেন, অবশ্যই আমরা ওই আমাদের ট্রেনিংয়ে, ওই বিশেষ করে আমাদের 10টা জেলার ট্রেনিং হয়েছিল, সেখানে বলছিলাম ভাবি আপনাদের সব ছাদ বাগানে যাবো। আর মেয়েরা কি বলবে? বান্ধবী চলো তোমার ছাদ বাগানে যাবো। ছেলেরা কি বলবে? বন্ধু চলো ছাদ বাগানে যাবো, বসবো, একটু আড্ডা দেবো, একটু বিকালবেলা চাও খাইলাম। তাহলে কি হচ্ছে? কি হলো? বিনোদন হলো। আবার আরেকটা শব্দ ইউজ করছে, অবসর সময় নিজেকে কাজে লাগানো। সবসময় তো মোবাইল দেখতে ইচ্ছে করে না, সবসময় স্টার দেখতে ইচ্ছে করে না, স্টার প্লাস দেখতে ইচ্ছে করে না, খেলা দেখতে ইচ্ছে করে না। মাঝে মাঝে কি হয়, এটার বাইরেও কিছু করার ইচ্ছা থাকে। সেই থাকাটা হচ্ছে কি, ওই অবসর সময় নিজেকে কাজে লাগানো। যারা একটু মাটি ধরেছেন, ধরেন, ওনারা বুঝতে পারেন মাটির সাথে সম্পর্কটা কেমন হয়। যিনি ধরেন না, উনি হয়তো ফিল করতে পারছেন না। ঠিক আছে? আচ্ছা, সর্বোপরি সবচেয়ে ইম্পর্টেন্ট যে শব্দটা, সেটা হচ্ছে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করা। আমার শরীফ ভাই একটু আগে বলছিল আপনাদেরকে, বাজার থেকে কিনছি, যা কিনছি বিষ খাচ্ছি। আজকে আপনারা এখানে কজন আছেন? 30 জন আছেন। আজকে আপনারা একটা মেসেজ নিয়ে যাবেন আমার এখান থেকে। কি নিয়ে যাবেন? একটা মেসেজটা কি? বাজারে গেলে যে ফলগুলো, যে সবজিগুলো পোকাক্রান্ত, ওইটা কিনবেন। কেন কিনবেন? যিনারা জানেন ওরা চুপ থাকেন, যিনারা জানেন না ওনারা বলেন। চিন্তা করবেন না, আপনারা তো জানেন, আপনারা যিনারা জানেন ওরা তো বলতে পারবে না, আমি বলবো। আপনারা বলার দরকার নেই, আপনারা তো জানেনই। ঠিক আছে? ওই পোকাগুলো যেগুলো আপনার পোকা আক্রান্ত, ধরেন একটা বেগুন, যদিও আপনার বাজার থেকে কিনে, আপনারা কিনতে গেলে ওইটা বাড়িতে নিলে আমার আম্মা বলবে পাগল হয়ে গেছে, কিন্তু আমাকে বুঝাতে হবে। কি বুঝাবেন? বলে আম্মা আমি শিখে আসছি, ওই ট্রেনিংয়ে গিয়ে শিখে আসছি, সেখানে যেটার মধ্যে পোকামাকড় আক্রান্ত ফল বা সবজি, সেটার মধ্যে বিষের পরিমাণটা কম। কারণ যে ভদ্রলোক গতকালকে জমিতে বীজ দিয়েছেন, তিনি যদি নিয়ে আসে, কেটে নিয়ে আসে, ওইটা ফলটা থাকবে, সবজিটা থাকবে ফ্রেশ, কোনো পোকামাকড় আক্রমণ থাকবে না, চকচক করবে। চকচক করলে শোনা হয় না, ওই ফল বা সবজি চকচক করছে, আপনি কিন্তু নিচ্ছেন ওইটা। আর যেটার মধ্যে পোকা আক্রান্ত করছে, ওই ভদ্রলোক নিশ্চয়ই আজ থেকে 15 দিন আগে, 20 দিন আগে কীটনাশক প্রদান করেছে, এই জন্য ওটার মধ্যে পোকা আক্রান্ত করেছে। বুঝতে পারছেন? আবার বাজার দেখবেন যে যেগুলো চকচক করে ওগুলোর মধ্যে দামও একটু বেশি, আর যেগুলো পোকা কাটা দাম কম। আবার কি বলে, যিনি বিক্রি করে বলে ভাই 2টা বেশি দিলাম। পোকা আক্রান্ত জন্য কি বললো, 2টা বেশি দিলাম। তাহলে ওই যে কাটার পরে 20% যদি চলেও যায়, যেটা বেশি দিছে পোষায় যাবে না, কষ্ট হবে আম্মার, কষ্ট হবে ভাবির, কষ্ট হবে বোনের। তাহলে একটু যে পোকা কাটা অংশ ফেলে দেন। লাস্ট ম্যান, অসুবিধা হচ্ছে? গুড, ঠিক আছে। তাহলে কি হলো, আপনারা এই মেসেজটা নিয়ে যান আজকে, যেটা ফল
পোকা আক্রান্ত ওটা একটু বেশি, ওটাই কিনবেন ওর থেকে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বাজার থেকে যে বিষটা খাচ্ছেন, ওনার মতো বিষ খাচ্ছেন, বিষ খেতে 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 আমরা কি হচ্ছি, মেধাশূন্য জাতি হচ্ছি। কি হচ্ছি? মেধাশূন্য জাতি হচ্ছি। আমি আপনাদেরকে সংক্ষেপে একটা জিনিস দেখাবো। আচ্ছা, বাংলাদেশের মানুষ বেশি বেশি জ্ঞানী না জাপানের মানুষ বেশি জ্ঞানী? বাংলাদেশ খুব জ্ঞানী। কেন? মেড ইন বাংলাদেশ লিখলে কি বাজারে যখন বাংলাদেশ দেখেন তখন কি নেন? না। কি নেন? জাপানি নেন না? বলে ভালো জিনিস। কেন? একটু পার্থক্যটা বলি। এটা হচ্ছে বাংলাদেশের একটা থানা, আমি ভালো আঁকতে পারি না, তাহলে বুঝে নেবেন আর কি। আর এটা হচ্ছে জাপানের থানা। কি থানা? জাপানের। বাংলাদেশের মানুষ এবং জাপানের মানুষের মধ্যে পার্থক্যটা করা দেখেন। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে কি ভাত, সাথে এটা হলো একটু সবজি, এটা একটা মাছ, এটা একটা ডাল। খেয়াল করেন, এটা কার থালা? এটা হচ্ছে জাপানের থালা। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে সবজি, এটা হচ্ছে মাংস বা মাছ, এটা হচ্ছে ডাল। ভাত বেশি খাই, এই জন্যই তো আমার পেট, আমি ভাত বেশি খাই, তোমার মতো পেট বড় হবে। পেট বড় হলে যে আমি কি সুস্থ? না, আমি অসুস্থ। এটা পার্থক্যটা বলছি এই জন্য, বাংলাদেশের মানুষ ভাত খাওয়ার জন্য সবজি খায়। কিসের জন্য? ভাত খাওয়া লাগবে, ভাত খাওয়ার জন্য সবজি একটু নিয়ে খায়। আর জাপানের মানুষ সবজি খাওয়ার জন্য ভাত খায়। বুঝতে পারছেন? এটা বলার কারণটা হচ্ছে, আমি পরবর্তী একটা ক্লাস, যদি আপনারা রাজি থাকেন, আর একটা ক্লাস নেব, সেটা হচ্ছে সবজি নিয়ে। সেখানে কিন্তু বলা আছে সবজি কেন নেব, কেন খাবো, আর না খেলে কি হবে। ঠিক আছে? তাহলে এই যে বললাম, বাংলাদেশের মানুষ কি খায়? ভাত বেশি খায়, ভাত খাওয়ার জন্য সবজি খায়। আর জাপানের মানুষ সবজি খাওয়ার জন্য ভাত খায়। তাহলে ভাই মেধাটা কার হবে? আমার হবে? তাহলে আজকে একটা মেসেজ আপনারা নিয়ে যান, আমরা ভাত কম খাবো, সবজি বেশি খাবো। যদিও বেশি করে মেয়েদের ক্ষেত্রে এটা একটু কষ্ট হয়, মেয়েরা সবজি কম খায়। হ্যাঁ, শুনেন, এটা আমি আমার ধর্মে বুঝি। আমার ওয়াইফও সবজি কম খায়, আমার যে বেবি হয়েছে ওই সবজি কম খায়। এটা আমার ধর্মে আমি বুঝতেছি। অনেক জোর করে আমার ওয়াইফকে, আমার বাচ্চাদেরকে বলি তোমরা খাও, এবং খাওয়ার সময় আমি একসাথে বসি। আপনারা একটা মেসেজ নিয়ে যাবেন, কষ্ট হবে, প্রথম একটু কষ্ট হবে। যিনি ধূমপান করেন, ওনাকে যদি হঠাৎ করে বলেন ধূমপান ছেড়ে দেন, উনি কিন্তু মারবে আপনাকে। আর যদি বলেন কি ভাই ধূমপান করেন অল্প অল্প, ধূমপান করেন কি অল্প অল্প, তখন তো বলছে না ঠিক আছে, ভালো বলছে। কি বলছে? ভালো বলছে। আরেকটা মেসেজ এরকম দেখাই, আপনি আপনার ছোট যিনি, তাকে একটা অর্ডার করবেন, বলে তোমার ছোট ভাই, আপনার ছোট ভাই আছে? নাই, বোন আছে? আর আপনার ভাই, বোন ভাই আছে? কার ভাই আছে? আপনার কি নাম ছোট ভাইয়ের নাম? পিপলু। ধরেন আপনার নাম কি? শিবলু। শিবলু তার ছোট ভাই পিপলুকে বললো এক গ্লাস পানি নিয়ে আয় তো। কি বললো? এক গ্লাস পানি নিয়ে আয়। মানে একটু চেঞ্জ করে বলেন এই কথাটা। কি বলবেন? না না, এইভাবে হবে না, একটু সুন্দর হবে। বলবে কি শিবলু বলবে পিপলুকে, কি বলবে? পিপলু আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যাবে? আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যাবে? কি করছে? অর্ডার। কি করেছে? কিন্তু কি ছিল? অনুরোধ ছিল, সাথে একটা প্রশ্ন ছিল। সে যদি একদম কঠোর বা হৃদয়ের মানুষ না হয়, বলবে অবশ্যই গেছি, অথবা সে তাড়াতাড়ি নিয়ে আসবে। আর ওই যে বললাম, হঠাৎ করে যদি বলে ভাই সবজি খাওয়া ছেড়ে দেন, তাহলে কিন্তু মনে মনে ভেবে যে কি বললো। কি হবে? আস্তে আস্তে সবজিটা খাওয়া বাড়াইয়ে দেন। সবজি যখন বেশি খাবেন, একজন আদালত জবাব দেন। সবজি যখন খাওয়া শুরু করবেন, তখন অটোমেটিকলি আমার মনে রাখবে যে আস্তে আস্তে আমরা ভাত খাওয়া ছেড়ে দেবো। আচ্ছা, এরপরে আসেন ছাদ কৃষি করার পদ্ধতি। ছাদ কৃষি করার পদ্ধতি, কি পদ্ধতিতে আপনি ছাদ কৃষিটা করবেন? ইচ্ছে করলেও যেভাবে সেভাবে ছাদ কৃষি করা যাবে না। যেহেতু বলছি আগে, এটা কি বাগান? কৃত্রিম বাগান। কি বাগান? কৃত্রিম বাগান। আর যিনাদের ছাদ বাগান নাই, তার মানে কি ওরা আশেপাশে যিনি ছাদ বাগান করছে, আজকের মেসেজটা যেটা শিখে যাবেন, ওনাদেরকে সহযোগিতা করবেন।
তাহলে আমাদের কৃষি বিভাগে যারা আছে ওনাদের কষ্ট থেকে বাঁচবে। বুঝতে পারছেন? আচ্ছা, যেমন দেখেন কাঠ, লোহার ফ্রেম, ইটের দেওয়াল তৈরি করে অনেকগুলো পদ্ধতি আছে। একটা সরাসরি কাঠের মধ্যে করা যায়, লোহার ফ্রেম তৈরি করে করা যায়, অথবা ইটের দেওয়াল তৈরি করে করা যায়। মাটি বা ইটের তৈরি টপ দিয়ে, কি টপ? মাটি বা ইটের তৈরি, যেটাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে ওরা ইচ্ছে করলে এটা ছবি তুলে নিতে থাকতে পারেন। আচ্ছা, টিনের ড্রাম কাটা, প্লাস্টিকের ড্রাম কাটা, রিসেন্টলি বের হয়েছে সিনথেটিক টপ, একদম খুব রিসেন্ট বের হয়েছে। সেটা হলো এই লোহার লোহার কি বলে এটাকে, মাটির টপ অথবা টিন কাটা অথবা ড্রাম কাটা, এগুলোর বিকল্প হিসাবে বের হয়েছে। হ্যাঁ, সাশ্রয়ী। প্লাস্টিকের ফলের ঝুড়ি, প্লাস্টিকের ফলের ঝুড়ি ছিলেন তো, এই যে আপেল টাপেল হয় না, আবার যেভাবে সেভাবে করলে হবে না। একটু গল্প দিয়ে বলি। আমাদের 5 ইউনিয়নের চেয়ারম্যান সাহেব নাম হচ্ছে আনোয়ার হোসেন মানিক। ওনার ছেলে ক্লাস 4-এ পড়ে। ওনার ওয়াইফ হচ্ছে একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা। ভদ্রমহিলা যখন বিবাহর আগে ছিল তখন কৃষিকাজ করতো, বিবাহের পরে আর কৃষিকাজ করে না। কৃষিকাজ থেকে মনটা উঠে গেছে। আর চেয়ারম্যান সাহেব তো ব্যস্ত, কৃষিকাজ করার সুযোগ নেই। কিন্তু ওই বাচ্চা যিনি ক্লাস 4-এ পড়ে, ওর মনে জাগলো যে আমি কৃষিকাজ করবো। কী করবো? ছাদ বাগান। ধরলো একদম কঠিনটাই ধরলো, ছাদ বাগান করবে। তো সে নিজে নিজে কী করলো, বাজার থেকে তার আব্বাকে দিয়ে এই যে ফলের জুড়ি নিয়ে আসলো। ফলের জুড়ি নিয়ে এসে সেখানে মাটি নিল, মাটির নিচে সিম গাছ লাগানো। খেয়াল করেন আমি কথাটা কেন বললাম। ওই যে আমি বললাম ঝুড়ি দিয়ে করবেন, এই কথাটা এই জন্য বললাম। উনি কী করলো, বাচ্চাটা কী করলো, সেখানে কী করলো, বীজে লাগালো, সিমের বীজই। তো বৃষ্টি হচ্ছে, পানিগুলো সরে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, পানি সরে যাচ্ছে, আরও সে মাঝে মাঝে পানি দিচ্ছে। এমন অবস্থার উপর যখন গাছ, এটা তো গাছ, মাটিগুলো নিজের দিকে নামা শুরু করছে, আর ওইদিকে সে মাটি দিচ্ছে। মাটি দিতে গাছের এই পর্যন্ত সে মাটি দিয়ে ফেলছে, মূল গোড়া কিন্তু অনেক নিচে চলে গেছে। আর এখানে তো মাটি দেওয়া হয়েছে। তখন কী হলো, এখানে পছন্দের গাছটা মারা গেল। যখনই মারা গেছে তখনই তার স্বপ্নে আসলো কি, ওই যে শরীফ ভাই মাঝে মাঝে আমাকে ওনার টিভি যে আছে ওইখানে মাঝে মাঝে আমার কিছু প্রোগ্রাম দেখায়। ওই ভদ্র ছেলেটা আমার আইডির সাথে যুক্ত আছে, যেভাবে হোক ওর মা আছে হিসেবে। সে আবার নিজের মোবাইল নিজের মোবাইল নাই, মায়ের মোবাইল থেকে সে কী করে দেখলো যে আমি একজন কৃষি কাজ নিয়ে কাজ করতেছি। সে বললো যে ওই যে আঙ্কেলকে দেখলাম ইউনিয়ন পরিষদে, ওই আঙ্কেলকে ফোন দেন। তো কেন সে আমার ফোন দিল, তো আসলে ফোন দেওয়ার আমি ব্যস্ত থাকার কারণে কয়েকদিন পরেই গেলাম, যা দেখি তো অবস্থা এই অবস্থা। আর সে এটার মধ্যে আবার কী হলো, সে কয়েকটা গোলাপ ফুলের গাছ লাগালো। দেখেন যেটা গোলাপ লাগান, গোলাপ যেটা মূল গাছ, তার পাশে কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত গাছ বের হয়, ঢাল বের হয়, অবাঞ্ছিত ঢাল। ঠিক আছে? আর এই মূল ঢাল থেকে ওই ঢালটা খুব দ্রুত করে বেড়ে যায়। ওইটা মূলত তার কাজ হচ্ছে খাদ্য গ্রহণ করে গাছটাকে দুর্বল করে ফেলা, ওইখান থেকে ফুল তেমনটা পাওয়া যায় না। এখন তার মা বলছে যে এটা কেটে দাও, কাটবে না, আগে আঙ্কেল আসতে হবে। তা আমি যা দেখলাম, ওই যে সে ঝুড়ি করলো, ঝুড়ির মধ্যে সরাসরি মাটি দিয়ে সেখানে বীজ বপন করলো, গাছটা মারা গেল। কিন্তু এই যে সিস্টেমটা হচ্ছে কি, যেহেতু ঝুড়ির প্রতিটা অনেকগুলো ছিদ্র আছে, সেক্ষেত্রে কী করতে হবে, প্লাস্টিক দিতে হবে। এটা কেন বললাম, যদি প্লাস্টিক না দেয় মাটিগুলো আস্তে আস্তে ক্ষয়ে চলে যাবে আর গাছটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এরপর আমি যাওয়ার পরে যখন ঢালগুলো কেটে দিলাম এবং আপনাদের সহযোগিতা ওই আবার বার্মি কম্পোস্ট প্রয়োগ করা হয়েছে এবং ফুলও আসছে। পরে আবার আরেকদিন যাওয়ার পরে এখন অলরেডি একটা বাগান তৈরি করে ফেলছে, ছাদ বাগান পরিকল্পিত একটা বাগান হয়েছে। ঠিক আছে? শুধু ঝুড়ি দিয়ে করলে হবে না, পদ্ধতিটা জানতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি, টবে বা ডামে করলে নিচে সিটে রাখতে হবে এবং তার উপরে ইটের টুকরো দিতে হবে। এটা কিন্তু একটা দারুণ টপিক, খেয়াল করেন। আপনি ডামে করেন বা টবে করেন, যেখানে করেন কী করতে হবে, যদি ধরেন আমরা এটা একটা ড্রাম, ঠিক আছে, এই একটা সিদ্ধ করতে হবে। কেন করতে হবে? পানি চলে যাওয়ার জন্য। আর কোনো কারণ? মাটি নিচে চলে আসার জন্য। আচ্ছা, ঠিক আছে, ও বলছে। হ্যাঁ, তারপরে আচ্ছা, অক্সিজেন ঠিক আছে, আর কিছু? আচ্ছা, ঠিক আছে, যাই বলছে সবই ঠিক আছে, শুধু একটু যুক্ত করব। প্রথমত হচ্ছে অতিরিক্ত পানি এই টবে যদি থাকে, সেখানে কি হবে, আমার এই গাছের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম, বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের এনজাইম হয়ে এই গাছটা মারা যাবে যদি পানিটা বেশি থাকে। অতিরিক্ত পানি এখান থেকে বের হয়ে যায়। ঠিক আছে? আরেকটা কারণ হলো, যেটা হলো মাটির মধ্যে
মাটির স্ট্রাকচারটা মূল উপাদানটা কি আপনারা জানেন? এটা যদি মাটি যদি ধরি, তার মধ্যে 25% হচ্ছে মাটি, সরি বায়ু, 25% কি আর 25% হচ্ছে পানি। এটা আদর্শ মাটির তথ্য দিচ্ছি। 5% হচ্ছে জৈব পদার্থ আর 45% হচ্ছে অজৈব পদার্থ। ঠিক আছে? আচ্ছা, অজৈব পদার্থের মধ্যে কাছে 17টা অজৈব পদার্থ আছে। নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মিনারেল, সালফার, জিঙ্ক, বোরন হতে শুরু করে 17টা উপাদান আছে গাছ বেঁচে থাকার জন্য। আর আমি বা আপনি কি করি, গাছের যখন কোনো একটা রোগ দেখা যায়, কোনো একটা পাতা ঝরে যায়, গাছ হলুদ হয়ে যায়, শুধু ইউরিয়া দিচ্ছি। কি দিচ্ছি? সাদা সার দিচ্ছি। আর সাত বাগানে যদি সরাসরি সার প্রয়োগ করা হয়, সাত বাগানের গাছ মারা যায়। বহু প্রমাণ আছে আমাদের ফেনীতেও। গাছে হলুদ হয়ে গেছে, সাথে সাথে ইউরিয়া সার দিয়ে দিচ্ছে, গাছ মারা গেছে। 10 দিন পরে আমাদের গাছটা মারা গেছে। সাত বাগানের ক্ষেত্রে একটু বিশেষত্ব নিতে হয়। এক্ষেত্রে সরাসরি কোনো সার দেওয়া যাবে না। কীভাবে দেবেন আমি আপনাকে একটু পরেই বলবো। আচ্ছা, এই যে বললাম, যদি এখানে অক্সিজেন বায়ুর লেভেলটা যদি ঠিক রাখতে চাই, 25% বায়ুর লেভেল ঠিক রাখতে চাই, এখানে অতিরিক্ত পানি রাখা যাবে না। যদি কোনো কারণে এই টবে পানির পরিমাণটা বেড়ে যায়, পানির পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে বায়ুর পরিমাণটা কমে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, সবাই তো এই লিখছেন, কেউ শুনছেন। আমি গাছের জন্য 4টি উপাদান, মাটির এক্সারসাইজের 4টি উপাদান বলছিলাম। কি কি বলছিলাম আপনি একটু বলেন। ওই যে কালু, আপনি একটু বলেন। হ্যাঁ বলেন বলেন। খেয়াল করেন নাই? আমি তো জানি আপনি খেয়াল করেন নাই। কেন জানেন? আমি সাইকোলজি পড়ছি। আমি বিগেট পড়া অবস্থায় 3টা পার্ট পড়ছি সাইকোলজি, মনোবিজ্ঞান। আপনি মনে মনে চিন্তা কি করছেন? কেউ কেউ বলছে আরে ছেড়ে দিলে বাসছি, আমি একটু যাইয়া গোসল টোসল করে একটা ফ্রেশ হবো। কে করতেছে যদি আঙুল দেখাই দিই, আপনারা বলবেন যে ও লজ্জা দিতেছি, লজ্জা দেওয়ার জন্য। আপনি তো জানেন, বুঝতেছেন না, খেয়াল করতেছেন না। আমি বুঝতেছি, লজ্জা দেওয়ার জন্য বলি নেই। যেহেতু আসছেন একটু প্লিজ। বায়ু, পানি, জৈব, ঠিক আছে? এই 4টা উপাদান দরকার। এই যে বললাম, এই টবের মধ্যে যদি আপনি পানির পরিমাণটা বেড়ে যায়, তাহলে কি হবে? বায়ুর পরিমাণটা কমে যাবে। আবার বায়ুর পরিমাণ যদি পানি না দেন, বায়ুর পরিমাণটা যদি বেড়ে যায়, পানির পরিমাণটা কমে যাবে। তাহলে এখানে বায়ু এবং পানি থাকতে হবে কি 50-50, 25% 50-50 অতিরিক্ত থাকতেই হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আরেকটা শব্দ ইউজ করি, তার উপরে ইটের টুকরো দিতে হবে। কোথায়? এই শীটের উপরে এখানে ইটের টুকরো দিতে হবে কি 1 থেকে 2 ইঞ্চি, 1 থেকে 2 ইঞ্চি। এখন ইটের টুকরো কেন দেবো? আবার সেক্ষেত্রে শুনেন, যদি বড়টা হয় 1 থেকে 2 ইঞ্চি, ছোট যদি টব হয় 1/2 ইঞ্চি। কি দিতে হবে? ইটের টুকরো। ওই যিনি একটু আগে বলেছেন, উনি বলেছেন কি বলেছেন? শিকড়, উনি বলছেন শিকড়গুলো বেরোবার জন্য। আমার শিকড় কিন্তু কোনো বছর সাত বাগানের ক্ষেত্রে টবের নিচে শিকড় আসার কোনো প্রয়োজন নেই, আমি চাইও না, এটা আমার কাঙ্ক্ষিত না। এই যে ধরেন এটা একটা গাছ, ঠিক আছে, এই হলো শিকড়। এই শিকড়টা কোনো অবস্থাতে আমার নিচে আসার দরকার নেই, এটা আমি চাই না, আসলে আমি কেটে দেবো। ঠিক আছে? এই যে বললাম সুরকি দেবো, এই সুরকির নিচে যেন আমার কি না নামে, শিকড় না নামে। আর শিকড় দেওয়া, এই যে সুরকি দেওয়া, মানে এই যে টুকরো দেওয়ার আরেকটি কারণ হচ্ছে যেন মাটিগুলো ক্ষয়ে নিচে চলে না যায়, টপ থেকে বেরিয়ে না যায়। কারণ এই মাটিটা অত্যন্ত দামি। সাত বাগান যিনি করে 8 তলা 10 তলা 5 তলা বিল্ডিং এর মাটি উঠতে কিন্তু অনেক কষ্ট, যিনারা করে ওনারা জানে। এই জন্য আমার এই মাটিগুলো ক্ষয়ে নিচে চলে যাওয়ার কোনো উদ্দেশ্য নাই। এই জন্য কি দেবে এখানে? ইটের 1 থেকে 2 ইঞ্চি, অনেক ক্ষেত্রে 1/2 ইঞ্চিও দিই, যদি ছোট টব হলে 1/2 ইঞ্চিও দিই। আচ্ছা, তারপরে হচ্ছে ছাদ কৃষির জন্য মাটি নির্বাচন। যেসে মাটি দিলে কি হবে না, যেসে মাটি দিলে হবে না। আচ্ছা, আপনারা যারা আসছেন, এখানে যারা আসছেন, ঠিক আছে, আজকে আপনি যেমন আপনারা ক্লাস করতে বসছেন, এই সময় যদি কেউ মোবাইল টিভি করেন কেমন হবে? ফেসবুক দেখতেছেন কেমন হবে? ঠিক হবে কি? তেমনি ছাদ বাগান করতে গেলেও যে সে মাটি দিলে, কি মাটি দিতে হবে? সাধারণত ছাদ কৃষি করার জন্য এঁটেল দোআঁশ মাটি ব্যবহার করাই উত্তম। কি মাটি? এঁটেল দোআঁশ মাটি। আচ্ছা, এতে মাটি ধারণ ক্ষমতা ও পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে। 2 শব্দ ইউজ করেছি। একটা হচ্ছে মাটিতে পানি ধারণ ক্ষমতা,
আরেকটা কি বলছিলাম, নিষ্কাশন ব্যবস্থা। তার মানে কি, ওই যে একটু আগে যেটা আমি দেখালাম, সাত কৃষির ক্ষেত্রে মাটি এবং পানি মাটি এবং কি বায়ু পানি এবং বায়ু দুটোই প্রয়োজন। আর অতিরিক্ত পানিও রাখা যাবে না, অতিরিক্ত বায়ু রাখা যাবে না, 50-50। তাহলে এঁটেল দোআঁশ মাটি, এঁটেল মাটি সাধারণত কি হয়, শক্ত আঠালো। শক্তবন কি কারো বাড়িতে কি কি এখনো গ্রামের বাড়িতে অনেকের আছে মাটির চুলা আছে নাকি, কারো আছে একটু বলুন তো। আচ্ছা, আপনাদের বাড়িতে আপনার আম্মা কখনো চুলা তৈরি করতে দেখছেন? কি ধরনের মাটি দেয়, কি ধরনের মাটি? আরে ভাই, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে লাসা মাটি, আঠালো মাটি। কি মাটি? জিজ্ঞেস করেন মাকে, যে মাটিটা আঠালো ওই মাটিটা ওরা কি করে, চুলা তৈরি করার জন্য ব্যবহার করে। এটা হচ্ছে আঠালো মাটি। আচ্ছা, এরপরে বললাম আরেকটি শব্দ দোআঁশ। কি ব্যবহার করলাম? দোআঁশ। দোআঁশ মাটি কি হবে? বেলে বালু হবে। আর কি দেখতে পারে? হ্যাঁ, ঝরঝরে টাইপের। হ্যাঁ, অর্থাৎ ওই এঁটেল দোআঁশ মাটি এঁটেল মাটিটা পানি ধরে রাখবে, আর বালুটা কি করবে, পানিগুলো বের করে দেবে। পানিগুলো কি করবে, বের করে দেবে। আচ্ছা, এখন দেখেন এই মাটিটা চিনবো কিভাবে। আজকে মাটি ডাক্তার করবো আপনাদেরকে। কি করব? মাটির ডাক্তার। আপনাদের সবার ডানাটা সামনে নিয়ে আসেন। এই যে ভদ্রলোক সামনে নিয়ে আসেন, মানে হাতটা সামনে নিয়ে আসেন। ডানা আনছেন, মুট করেন। এই আমার দেখেন, আমার জয়েন্ট যেখানে মাজা ওই পর্যন্ত থেকে মাটিটা ছেড়ে দেন, ছেড়ে দেন। কেউ হাতে রাখছেন কেন? ছেড়ে দেন। হ্যাঁ, মাটি কি করছেন? ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এটা কেন শিখাইলাম? এটা হচ্ছে আপনি যে মাটিটা ওই সাত বাগান দিবেন, সেখান থেকে যেখানে জমিতে ধান হয় না, ওই জমি সাধারণত এঁটেল দোআঁশ মাটি হয়। ওটার মধ্যে যদি পানি পরিমাণ বেশি থাকে, ওই ধরনের মাটি নেওয়া যাবে না। মোটামুটি আমরা যখন বীজ বপন করি না, একটু তস থাকে বলি না, যাকে বলে আর্দ্রতা। আর্দ্রতা থাকা অবস্থায় মাটিগুলো নেব, মুট করব। আবার করেন, মুট করেন, মাটি নেন, ওইখান থেকে মাটি নেন, মুট করেন, সামনে নিয়ে আসেন, ছেড়ে দেন। কি হলো বলেন? কিছু মাটি স্তূপই আছে নিচে, কিছু মাটি সরে গেছে। বুঝতে পারছেন? কিছু মাটি স্তূপই আছে, ওটা এঁটেল, আর ওটা সরে গেছে, এগুলো কি? তাহলে কি বোঝা গেল? এঁটেল দোআঁশ মাটি বোঝা গেল? থ্যাংক ইউ। তাহলে আজকে মাটি ডাক্তার হয়ে গেলেন। আচ্ছা, তারপরে দেখেন সাত কৃষির জন্য জৈব পদার্থ থাকতে হবে, এতে মাটি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। কি বলছিলাম? ওই যে জৈব পদার্থ কত পার্সেন্ট? কত পার্সেন্ট? কিন্তু আশ্চর্য হলো সত্য, বাংলাদেশের মাটিতে 0.002 থেকে 2.0 এর উপরে মাটিতে জৈব পদার্থ নাই। যেখানে থাকার কথা কত পার্সেন্ট? 80 কত পার্সেন্ট সর্বোচ্চ?